নমস্কার, আমি কৃষ্ণা। বঙ্গেনবের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে 4th অফ জুলাই, লং উইকেন্ড, আর বাচ্চাদের তো এমনি সামার ভ্যাকেশন চলছে, তাই ভাবলাম যে ঘরে বসে কি করি, কাছে পিঠেই কোথায় বেরিয়ে আসি। আমাদের বাড়ি থেকে প্রায় 3-3.5 ঘন্টার ডিস্টেন্সে দুটো ন্যাশনাল পার্ক আছে। একটা হচ্ছে সিকোয়া ট্রি ন্যাশনাল পার্ক আর আরেকটা কিংস ক্যানিয়ন ন্যাশনাল পার্ক। এই প্ল্যানটা একদমই স্পন্টেনিয়াস। হঠাৎ করে থার্সডে প্ল্যান করলাম যে ফ্রাইডে সকালে বেরিয়ে পড়ব। বাড়ির এত কাছে থাকা সত্ত্বেও এই পার্ক দুটোতে আমরা আগে কোনোদিন যাইনি। প্রায় 1.5 ঘন্টার রাস্তা চলে এসেছি, তাই একটা ব্রেক নিলাম। আমরা যাচ্ছি স্টারবাকসে। এখান থেকে একটু ফ্রেশ হয়ে কফি নিয়ে নেব। অনেক সকাল সকাল বেরিয়েছি, তাই রাস্তায় গাড়ি চালাতে চালাতে যাতে ঘুম না পেয়ে যায়, তাই মাঝখানে একটু স্টপ করে কফি পিক আপ করে নিলাম। এখন মোটামুটি 2 ঘন্টা আরামসে চালিয়ে দিতে পারবো। আর এটা আমাদের ফেভারিট হোয়াইট চকলেট মোকা, যেটা আমরা সব সময় নিই। বাচ্চাদের জন্য ভ্যানিলা ফ্র্যাপ নিয়েছি, যেটা ইভানের খুব পছন্দ। আজকে রাস্তাতে খাওয়ার জন্য কালকে কিছু স্ন্যাক্স পিক আপ করে নিয়েছিলাম। কফির সাথে বেশ দারুণ যাবে। এটা চকলেট ক্রোসান। এই চকলেট ক্রোসানগুলো বেশ দারুণ খেতে। দেখতে দেখতে আমরা প্রায় পার্কের কাছাকাছি চলে এসেছি। দেখুন এখানে হঠাৎ ল্যান্ডস্কেপটা কত বদলে গেছে। চারিদিকে কত বড় বড় পাহাড়, আর পাশেই কি সুন্দর একটা লেক। এখানে খুব সাবধানে গাড়ি চালাতে হয়। যখন তখন এখানে রাস্তার উপরে হরিণ বা অন্য কোনো অ্যানিমাল চলে আসে। এই ব্রিজটার নাম হলো পাম্পকিন হলো ব্রিজ। এটা পাস করে সামনেই এন্ট্রি পয়েন্ট। এই যে বলতে না বলতেই আমরা গেটের সামনে চলে এসেছি। এখন প্রায় 10টা বাজে। এর মধ্যেই দেখুন কত গাড়ির লাইন। লং উইকেন্ড বলে আজকে এখানে প্রচুর ট্যুরিস্টের ভিড়। এখানে পার্কে ঢোকার এন্ট্রি ফিস হচ্ছে $35 পার কার। এই একবার এন্ট্রি ফিস দিয়ে আমরা 1 সপ্তাহ অবধি যে কোনো সময় পার্কে এন্টার করতে পারবো। আমেরিকান ন্যাশনাল পার্কগুলোতে গাড়ি হিসাবে এন্ট্রি ফিস নেওয়া হয়। পার্কে ঢুকতেই সামনে রয়েছে হিস্টোরিক সিকোয়া ন্যাশনাল পার্ক এন্ট্রান্স সাইন। তাই চট করে গাড়ি পার্ক করে আমরাও সবার মতো যথারীতি লাইনে দাঁড়িয়ে পড়লাম। আমাদের লাক ভালো বলতে হবে, দেখুন এখানে যথেষ্ট ট্যুরিস্টের ভিড়। এখানে ছবি তোলাটা তো মাস্ট। মোটামুটি 10-15 মিনিট ওয়েট করার পর এই এখন আমাদের টার্ন এলো। তাই কোনো তাড়াহুড়ো না করে ধীরে সুস্থে আমাদের ছবিগুলো তুলতে হবে। এখানে দেখুন আমাদের ইভু আর মিষ্টু কি সুন্দর পোজ দিয়ে বসে আছে ছবি তোলার জন্য। ওদের একা ছবি তো তুলেইছি, তারপর বেশ কয়েকটা ফ্যামিলি ফটোও তোলা হয়েছে। তবে এখানকার একটা জিনিস খুব ভালো বলতে হবে, এখানে ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলোতে যদি আপনি কাউকে রিকোয়েস্ট করেন একটা পিকচার তুলে দেওয়ার জন্য, তারা কিন্তু কোনোদিন না বলে না। আর আপনি যতক্ষণ অবধি সন্তুষ্ট হচ্ছে না তখন অবধি ছবি তুলেই যাবে। এন্ট্রেন্সে ছবি তোলার পর কিছু দূর যেতে না যেতেই আরেকটা ফেমাস ট্যুরিস্ট স্পটে আমরা পৌঁছে গেলাম। এই স্পটটার নাম হচ্ছে টানেল রক। এখানে দেখুন একটা বিশাল পাথর আরেকটা পাথরের উপরে পড়ে কি সুন্দর একটা টানেলের মতন ফরমেশন তৈরি করেছে। এই ইবুকে দেখুন কোথার থেকে দৌড়ে দৌড়ে আসছে, উল্টো পাল্টা সারাক্ষণ এদিক সেদিক যেতে থাকে। আগে জানেন তো এই টানেলটা ন্যাশনাল পার্ক হাইওয়েরই পার্ট ছিল, মানে সব গাড়িগুলো এই পাথরের তলা দিয়েই যেত। কিন্তু এই রাস্তাটা খুব ন্যারো হওয়াতে বড় বড় গাড়ি বা পেট্রোল পাম্পের ট্রাক এই পাথরের তলা দিয়ে যেতে পারতো না। তাই এর পাশে নতুন করে রাস্তা বানিয়ে এই হাইওয়েটাকে ডাইভার্ট করে দেওয়া হয়েছে। এইদিকে সাইড দিয়ে দেখুন উপরে যাওয়ার রাস্তা আছে। এখান দিয়ে উপরে গেলে সেই রকটার উপরে যাওয়া যায়। ইভু তো সবার প্রথমেই দৌড়ে দৌড়ে চলে গেছে। এখন দাদাকে যে দেখেছে মিষ্টুকেও যেতে হবে, সে তো ছোট, একা একা যেতে পারবে না, তাই পাপার হেল্প নিয়ে উপরে যাচ্ছে।
মিষ্টুকে আমি বললামও যে এই পাথরটা অনেক উপরে আর খুব রিস্কিও লাগছে, তুমি উপরে যেও না, তুমি থাকো মামার সাথে। এখন ইভু উপরে গেছে, ও কি এখানে দাঁড়িয়ে থাকবে? ওকেও যেতে হবেই। আমি আর উপরে গেলাম না, এখানে নিচে থেকে ওদের ছবি তুলবো। ওরে বাবা, পরে শুনলাম ওর কাছে যে উপরেও নাকি ছবি তোলার জন্য লাইন লাগাতে হয়েছে। এই অবশেষে ওদের টার্ন এলো। ইবুকে দেখুন দৌড়ে দৌড়ে চলেছে, কোনো ভয় নেই। ইবুর পেছনে মিষ্টু ওর বাবার হাত ধরে ধরে রকের উপরে উঠল। ওই যে দেখুন 3 জন রকের উপরে হাত তুলে দাঁড়িয়ে আছে। বেশি কাছে গেলে পুরো রকটার ছবি আসবে না, তাই আমি একটু তফাতেই দাঁড়িয়েছি। এই রকের উপরে অনেককেই দেখলাম কি স্টাইলিশ স্টাইলিশ পোজ দিচ্ছিল। একজন কাপলকে দেখলাম আবার টাইটানিক পোজ দিচ্ছে। ওই যে দেখুন আমাদের কুটুস আবার নামতে ভয় পাচ্ছে। মিষ্টুর সাথে যাওয়া মানে ওর বাবার এক্সট্রা ওয়ার্ক। একবার কোলে করে উপরে নেওয়া, এখন কাঁধে করে নিচে নামানো। ওই যে দেখুন কাঁধে করে এখন ওর বাবা নিচে নামছে। যথেষ্ট রিস্কি জায়গাটা কিন্তু। এখানে বেশ অনেকক্ষণই সময় কাটালাম। চলুন এইবার কয়েকটা তাড়াতাড়ি ফটো তুলি, তারপর গাড়ির দিকে ফিরি। আরও অনেক জায়গায় তো বাকি আছে, সেগুলোও তো দেখতে হবে। দেখুন দূর থেকে দেখে কিন্তু ঠিক বোঝা যায় না, টানেলটা বেশ অনেকটাই চওড়া, তবে হাইটটা খুব কম। বেলা এখন প্রায় 11টা, আস্তে আস্তে ট্যুরিস্টের সংখ্যাও বেড়ে চলেছে। আমরা আরেকটু দেরি করলে হয়তো পার্কিং পেতে বেশ সমস্যাই হতো। সকালের দিকটাতে ঠান্ডাই ছিল, এখন কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেশ গরমও বেড়েছে। চলুন এবার এখান থেকে বেরোনো যাক। ধীরে ধীরে যত পার্কের ভিতরে ঢুকছি, দেখুন আশপাশটাও কত বদলে যাচ্ছে। চারিদিকে এখন কত বড় বড় গাছ, আর জঙ্গলটাও বেশ ঘন। জঙ্গলে কিন্তু অনেক ভাল্লুক আছে, লাক ভালো থাকলে একটা দুটোর দেখা পেয়েও যেতে পারি। দেখেছেন, কথায় কথায় আপনাদের আসল ব্যাপারটা তো বলাই হয়ে ওঠেনি, যে এই ন্যাশনাল পার্কের বিশেষত্বটা কি, অন্যান্য পার্ক থেকে এই পার্কটা কেন আলাদা। পার্কের নাম শুনে হয়তো আপনারা আন্দাজ করতে পেরেছেন যে সিকোয়া ট্রি হচ্ছে এই পার্কের মেন অ্যাট্রাকশন। সিকোয়া ট্রি হলো এক ধরনের রেডউড ট্রি, যেগুলো এক একটা এখানে 1000, 2000 এমনকি 3000 বছরও পুরনো। এই সিকোয়া ট্রিগুলোকে বলে জায়ান্ট সিকোয়া। এই এখন আমরা ফার্স্ট জায়ান্ট সিকোয়া ট্রির স্পটে চলে এসেছি। পার্কিং স্পট থেকে গাছটা একটু ভিতরে, তাই এখান দিয়ে গিয়ে একটু হাইক করে উপরে উঠতে হবে। ব্যাস, পাথর দেখলেই আর মিষ্টুকে কে পায়। এখন এখানে বাবু ওঠার চেষ্টা করছে, ওর তুলনায় পাথরটা যথেষ্টই উঁচু। অবশেষে দাদার হেল্প নিয়ে উঠেছে। দেখুন ঘষে ঘষে উপরে উঠছে। মুখ দেখে হয়তো আপনারা বুঝতেও পারছেন, মনে মনে আবার ভয়ও আছে, যদি স্লিপ খেয়ে পড়ে যায়। জায়গাটা দেখুন বেশ খাড়াই, ইভানকে রীতিমতন বেগ পেতে হচ্ছে উপরে উঠতে। তাই মিষ্টু কোনো চান্সই নেয়নি, ও নিচে সমান জায়গায় দাঁড়িয়ে আছে। ওর বাবাকেই হয়তো কোলে করে গিয়ে আনতে হবে। এই যে দেখুন, এই হলো আমাদের দেখা প্রথম জায়ান্ট সিকোয়া ট্রি। গাছের গুড়িটা দেখেছেন কি বিশাল বড়, আমরা এখানে কত ছোট লাগছি। আর এক একটা গাছ দেখেছেন একেবারে আকাশ ছোঁয়া। এই গাছটা নাকি প্রায় 1500 বছর পুরনো। গাছটার মাথা দেখতে গিয়ে একেবারে ঘাড় বেঁকে যাওয়ার জোগাড়। এই যে দেখুন, এখন আমি গাছের গুড়ির কোটরের ভিতরে ঢুকেছি। ভিতরের এই কোটরটাও যথেষ্ট বড়, 8 থেকে 10 জন লোক ইজিলি ঢুকে যাবে। আপনারা তো জানেনই যে ক্যালিফোর্নিয়াতে দাবানলের যথেষ্ট সমস্যা আছে, তাই মাঝে মাঝেই এখানে ওয়াইল্ড ফায়ার হয়। ফায়ারে ক্ষতিগ্রস্ত হওয়ার পরেও এই বড় বড় গাছগুলো টিকে আছে, এটাই অনেক। এই যে ইভু ভিতর থেকে ওর বাবাকে হাত নাড়ছে, কে জানে ওর বাবা দেখতে পারছে কিনা। ভেতরটা যথেষ্ট অন্ধকার। চলুন এবার এখান থেকে বেরোনো যাক, আমাদের মতো আরো অনেক টুরিস্টই ভেতরে যাওয়ার জন্য ওয়েট করছে। নামার আগে এখানে একটা ফ্যামিলি ফটো তো মাস্ট। জানেন তো, হাইকিং এ উপরে ওঠার থেকে বেশি নিচে নামাটা অনেকটাই ডেঞ্জারাস। বেশিরভাগ অ্যাক্সিডেন্ট নিচে নামার সময়ই হয়।
কারণ নিচে নামার সময় স্লাইড হয়ে পড়ে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি। ইভান তো দেখলাম সাঁই সাঁই করে নিচে নেমে গেল। আমি অনেক ভয়ে ভয়ে আস্তে আস্তে সাবধানে নামছি। আর মিষ্টুকে দেখুন হাতে একটা লাঠি নিয়ে কত কষ্ট করে বেচারা নামছে, আমাদের ছোট্ট ঠাকুমা। নামার পথে এখানে তুলনামূলক একটা ইয়াং সিকোয়া ট্রি পেয়েছি। ইয়াং বলতে এটার বয়স মোটামুটি 500 বছর তো হবেই। গাছের গুড়িটা দেখেছেন কি বিশাল বড়। আমি আর ইভান মিলে এটার গার্থ মেজার করার চেষ্টা করছি। মনে হয় জাস্ট 10%ই কভার করতে পেরেছি। চলুন এবার এখান থেকে বেরোই। এই এখন আমরা আবার সেই হাইওয়ে ধরে চলেছি। বলছে নেক্সট স্পটটা এখান থেকে 10 মিনিটস দূর। রাস্তাটা দেখেছেন কেমন আঁকাবাঁকা। এখানে কিন্তু খুব সাবধানে গাড়ি চালাতে হবে, একদম অ্যালার্ট থাকাটা খুব জরুরি। এখানে 1 কাপ চা হলে ভালো হতো। চট করে নেক্সট পয়েন্টেও চলে এলাম। এই জায়গাটার নাম হচ্ছে কিংস ক্যানিয়ন প্যানোরামিক ভিউ পয়েন্ট। এখানে আবার একটা অদ্ভুত জিনিস দেখলাম। বিভিন্ন ছোট বড় পাথর জড়ো করে স্কাল্পচার্স বানিয়ে রেখেছে। এগুলোকে বলে স্ট্যাকড রক স্কাল্পচার্স। এখন আমরা যাচ্ছি হিউম লেক। এই স্পটটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। আশা করি বাচ্চাদের ভালো লাগবে। এই যে দেখতে দেখতে আমরা পৌঁছেও গেছি। এই সামনে যে লেকটি দেখছেন ওটারই নাম হিউম লেক। আমরা যেখানেই যাই যাওয়ার আগে সেই জায়গাটার ব্যাপারে একটু রিসার্চ করেই বেরোই। সামারে এই জায়গাটাতে অনেকেই পিকনিক, ক্যাম্পিং, বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটি, ফিশিং টিশিং এগুলো করে। এখানে লেকের সাথে সাথে পাহাড়ের গায়ে একটা ঝর্ণাও আছে। আজকে আমাদের প্ল্যান আছে সেই ঝর্ণার ওখানে বাচ্চাদের নিয়ে একটু এনজয় করা। তাই আমরা সবাই সুইমিং এর ড্রেসও নিয়ে এসেছি। এই ট্রেলটা ধরে বেশ অনেকটা নিচে গেলেই লেক অবধি পৌঁছানো যায়। লেকে যাওয়ার রাস্তায় এই কাঠের বানানো ব্রিজটা বেশ সুন্দর। এখানে অনেকেই ফিশিং করছে। এখানে হাই অল্টিটিউড লেকগুলোতে মেনলি ট্রাউটই পাওয়া যায়। ব্রিজের ডান দিকে দেখুন এই ঝর্ণাটা। আমরা এখানেই স্নান করব। পাহাড় থেকে এই ঝর্ণাটা বয়ে এসে লেকে মিশেছে। এখন গরমকাল তো তাই দেখুন যথেষ্ট লোকেদের ভিড়। এই লেকটার কথা আমি অনেক জায়গায় শুনেছি। চারিদিকের দৃশ্যটা দেখুন কি অপূর্ব। শীতকালে যখন এই জায়গাটা বরফে ঢেকে যায় অসাধারণ লাগে। এখানে জায়গাটা খুব পিচ্ছিল। দেখুন বলতে না বলতে ইভু পড়েও গেল। আমাদের মিষ্টু সুইমিং করতে খুব ভালোবাসে। একবার জলে নামলে আর কিছুতেই ওকে তোলা যায় না। দেখে বোঝা যায় না, জলটা কিন্তু অসম্ভব ঠান্ডা। পাহাড়ের উপর থেকে বরফ গলে নিচে নেমে আসছে। ঠান্ডা তো হবেই। বাচ্চারা আর ওদের বাবা চান করুক, বাবা আমি আর রিস্ক নিলাম না। তবে এখানে পাড়ে বসে থাকতেও খুব ভালো লাগছে। ইভানকে দেখুন জলে ডুব দিয়ে একেবারে কাঁপুনি ধরে গেছে। তবে মিষ্টু এখানে খুব এনজয় করছে। একবার এই ঠান্ডা জলে ডুব দিয়ে উঠলে আর ঠান্ডা লাগে না। আজকে ওয়েদারটা খুব ভালো, একেবারে লেকে চান করার মতনই ওয়েদার। দেখুন আমাদের আশেপাশে আরো কত লোক এনজয় করছে। অনেকে লেকের দিকে বোটিংও করছে। একটা সানি ডে এনজয় করার একেবারে আইডিয়াল জায়গা। বাচ্চাদের আর বাবার আনন্দ দেখে মনে হচ্ছে আমিই বোধহয় মিস করলাম। আমিও জলে নামলে আরো ভালো হতো।
চলুন, দুপুরটা লেকে বেশ ভালোই কাটলো, বাচ্চারাও একেবারে রিফ্রেশ হয়ে গেছে। এবার আস্তে আস্তে গাড়ির দিকে যাই। অনেক সাবধানে পা চেপে চেপে যেতে হবে, কারণ জায়গাটা খুবই স্লিপারি। লেকে আমাদের সময়টা খুব ভালো কাটলো, আর ভিউ তো অসাধারণ ছিলই। বেশিক্ষণ ভেজা কাপড়ে থাকা যাবে না, তাড়াতাড়ি চেঞ্জ করিয়ে দিতে হবে। যতক্ষণ জলে থাকে তখন অত বোঝা যায় না, যেই জল থেকে বাইরে বেরোয় তখনই আসল শীতটা বোঝা যায়। ভিউটা দেখুন কত সুন্দর, মনে হচ্ছে এখানেই ঘন্টার পর ঘন্টা বসে থাকি। আপনাদের আগে বলেছিলাম না যে এখানে অনেকেই ফিশিং করে। ওই যে দেখুন সামনেই একজন ফিশিং করছে। ওই যে দেখুন ওই লোকটার বড়শিতে একটা ট্রাউট মাছ ধরা পড়েছে। আপনারা তো জানেনই আমাদের ফিশিং আর ক্র্যাবিং এ যেতে খুব ভালো লাগে। যেই দেখেছি ওর ছিপে মাছ ধরা পড়েছে, দাঁড়িয়ে পড়লাম দেখার জন্য। আপনারা যদি আমার চ্যানেলে নতুন, তখন আপনাদের রেকমেন্ড করব যে আমাদের ক্র্যাবিং এর ভিডিওটা গিয়ে দেখবেন। এখানে কাঁকড়ার যখন সিজন থাকে, প্যাসিফিক ওশিয়ানে গিয়ে কিন্তু আমরা প্রচুর কাঁকড়া ধরি। উফ, ভিউটা জাস্ট এক কথায় বলবো অপূর্ব। আবার এখানে কবে আসতে পারবো কে জানে, তাই ফেরার আগে একবার এই ভিউটাকে প্রাণ ভরে এনজয় করে নিই। অনেকটা সময় এখানে কাটালাম, চলুন এবার এখান থেকে বেরোনো যাক। বাচ্চাদের চেঞ্জ টেঞ্জ করিয়ে আমরা আবার রাস্তায় নেমে পড়লাম। হাতে তো বেশি দিন নিয়ে বেরোইনি, তাই তাড়াতাড়ি সব স্পটসগুলো কমপ্লিট করতে হবে। এখন আমরা ন্যাশনাল পার্কের ভিজিটার সেন্টারে এসেছি। মিষ্টুকে দেখেছেন? এই শিয়ালের স্টাফ টয়টা ওর খুব পছন্দ হয়েছে। এই ভিজিটার সেন্টারে ন্যাশনাল পার্ক রিলেটেড অনেক ধরনের বুকস, সফট টয়স আর সুভিনিয়ার্সও রয়েছে, যেগুলোর মধ্যে মোস্ট অফ দেমই মেড ইন চায়না। এখানে বিভিন্ন ধরনের ইনফরমেশন দেওয়া আছে যে এই ন্যাশনাল পার্কে কি কি গাছপালা পাওয়া যায়, কোন কোন প্রাণী পাওয়া যায়, এখানকার ক্লাইম্যাটিক আর জিওলজিক্যাল কন্ডিশন কেমন। যেই বাচ্চারা স্কাউট গ্রুপে আছে তাদের জন্য তো এই জায়গাটা স্বর্গ। আমার এক বন্ধুর ছেলে স্কাউট গ্রুপে আছে, তাই মাঝে মাঝেই শুনি ওরা বিভিন্ন ন্যাশনাল পার্কে ট্রিপে যায়। ঘুরে ঘুরে ভিজিটর সেন্টারের চারিদিকটা দেখছি। এইখানে দেখুন একটা অবাক করে দেওয়ার মতন জিনিস। এই বক্সটাতে আছে বিভিন্ন ধরনের প্রাণীর পটি কেমন হয় সেটার স্পেসিমেন। প্রত্যেকটা পটিতে নাম্বার দেওয়া আছে আর সামনে নাম দেওয়া আছে যে ওটা কোন প্রাণীর। চলুন, ভিজিটর সেন্টার দারুণ দেখা হলো। এইবার আমরা চলে এসেছি দ্য গ্র্যান্ড ট্রি ট্রেলে। এখন গরমকাল বলে বেলা দেখেছেন কত বড়। সকাল থেকে আমরা কত কিছু করলাম, তাও দেখুন এখনো বাইরে ভরপুর রোদ। শীতকাল হলে কিন্তু এতক্ষণে অন্ধকার। এখানে অনেক বছর আগে এই বড় জায়ান্ট সিকোয়া ট্রিটা পড়ে গেছিল বিকজ অফ ফায়ার। এই গাছটার নাম হচ্ছে দ্য ফলেন মোনার্ক। এখন শুধু এখানে গাছের গুঁড়িটাই আছে, দেখেছেন কি বিশাল বড়। এখন আমরা সেই ট্রি ট্রাঙ্কের ভিতর দিয়েই হেঁটে যাচ্ছি। সত্যি দেখুন একেবারে অবাক করে দেওয়ার মতো। গাছের গুঁড়িটা কত লম্বা একবার ভাবুন। এতক্ষণ হেঁটেও কিন্তু গাছের মাথায় এখনো পৌঁছতে পারিনি।
এই এতক্ষণে আরেক দিকে পৌঁছালাম। ভাবুন তাহলে এই গাছটা কত লম্বা ছিল। এই যে এখন আপনাদের পাশ দিয়ে দেখাচ্ছি, জাস্ট গাছের সাইজটা দেখুন। এখানে ট্রেলে ঘুরতে ঘুরতে চারিদিকে বিশাল বড় বড় সিকোয়া ট্রিজগুলো দেখছি, আর অবাক হয়ে ভাবছি যে এই গাছগুলো কত যুগ যুগ ধরে এখানে দাঁড়িয়ে আছে। আমাদের জন্মের শত শত বছর আগেও ছিল, আমাদের সঙ্গেও আছে, আর আমাদের পরেও থাকবে। ইভু আর মিষ্টুর হাঁটা দেখুন, এই দুজন আমাদের বাড়ির কার্টুন। এইভাবে হাঁটবে, তারপর হোঁচট খেয়ে পড়বে, তারপর আর কি কান্নাকাটি। পুরো ট্রেলটা ঘুরে আবার আমরা স্টার্টিং পয়েন্টে চলে এলাম। আজকে ওয়েদারটাও বেশ ভালোই আছে, না বেশি গরম না বেশি ঠান্ডা। আজকে সারাদিন খুব হাঁটাহাঁটি হলো, এইবার খিদেও পেতে শুরু করেছে। চলুন এবার আস্তে আস্তে এখান থেকে বেরোই, আবার তো ডিনারেরও ব্যবস্থা করতে হবে। অনেকে এখানে ডে ট্রিপও করে, কিন্তু যেহেতু আমরা দুটো ন্যাশনাল পার্ক কভার করব, তাই আজকে আমরা স্টে করব। হোটেলেও অলরেডি ফোন থেকে চেক ইন করে দিয়েছে। ন্যাশনাল পার্ক থেকে আমাদের হোটেলটা মোটামুটি 45 মিনিটসের ডিস্টেন্সে, কিন্তু অন্ধকার হওয়ার আগেই এখান থেকে বেরিয়ে যেতে চাই, কারণ এখানে একবার অন্ধকার হয়ে গেলে ড্রাইভ করা খুব চাপ। দেখুন পার্ক থেকে বেরিয়ে সিটিতে আসতে আসতে প্রায় অন্ধকার হয়ে এসেছে। একদম ঠিক সময়েই পার্ক থেকে বেরিয়ে গেছি। পার্ক থেকে বেরিয়ে আমরা সিটিতে ঢুকে পড়েছি, আর একটু ইন্টারনেটে খোঁজাখুঁজি করার পরে এই রেস্টুরেন্টটার হদিশ পেলাম। জায়গাটার নাম হলো কিংস বাফে। এই জায়গাটা অনেকটা আমাদের বাড়ির কাছের রেস্টুরেন্ট গোহানের মতো। গোহানের ভিডিওটা তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এখানকার খাবারও বেশ ভালোই ছিল। এটা এশিয়ান স্টাইল বাফে। এখানকার নুডলস, ফ্রাইড রাইস, ডাম্পলিংস বেশ ভালো ছিল খেতে, আর সি ফুড ভ্যারাইটির তো কোনো কথাই হবে না। বিভিন্ন ধরনের স্যুপসগুলো বেশ টেস্টি ছিল। সকাল থেকে ঘুরে ঘুরে একদম টায়ার্ড হয়ে গেছি, আর যা খিদে পেয়েছে তাড়াতাড়ি প্লেট ফুল করে বসে পড়লাম। খাওয়া দাওয়ার পর এখন গিয়ে একটু শান্তি। ডিনার শেষ করে চলে এলাম আমাদের আজকের রাত্রের ঠিকানায়। আমরা আজকে স্টে করছি ম্যারিয়েটের ফেয়ারফিল্ড হোটেলে। এখন তাড়াতাড়ি লাগেজ টাগেজ নিয়ে ঢুকে পড়ি। চেক ইন তো আমরা আগেই করে নিয়েছিলাম, এবার রিসেপশন থেকে চাবিটা নিয়ে রুমের দিকে যাই। আমাদের রুমটা 3rd ফ্লোরে। এসব খুচরো কাজ মিষ্টুর খুব পছন্দ। হোটেল রুমের ডোর ওই খুলবে, আর বাই চান্স ওকে না দিয়ে আমরা দরজা খুলে ফেললাম, তখন ওর মুড অফ হয়ে যাবে। এই যে এইবার হোটেল রুমে ঢুকে পড়লাম। দেখুন রুমটা বেশ স্পেশিয়াস। আমরা এখানে 2 কুইন বেড রুম নিয়েছি।
তখন রাতে ইভু ওর বাবার সাথে শুতে পারবে আর মিষ্টু আমার সাথে। রুমে এসেই ইভু টিভি নিয়ে বসে পড়ল। ও ম্যারিয়েটে গোল্ড এলিট মেম্বার, তাই আমরা যেখানেই যাই সেখানেই ম্যারিয়েটে স্টে করার চেষ্টা করি, কারণ ম্যারিয়েটে গোল্ড এলিট স্ট্যাটাসে আমরা আপগ্রেডেড রুম পাই। তাছাড়া অন্যান্য পার্কস তো আছেই। এই যে দেখুন, বাথরুমটাও বেশ সাজানো গোছানো। আর একটাই তো রাতের ব্যাপার, কালকে তো আবার সকাল সকাল ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাব। এদিকে আছে মাইক্রোওয়েভ, কফি মেকার, সামান্য রিফ্রেশমেন্টের ব্যবস্থা, আর নিচে আছে একটা মিনি ফ্রিজ। সব হোটেলে আবার ফ্রিজ আর মাইক্রোওয়েভ দেয় না। যদি আপনাদের এই অ্যাপ্লায়েন্সেসগুলো চাই, তখন অনেক হোটেলেই আবার এগুলোর জন্য আলাদা চার্জ নেয়। রুমে ঢুকে চান করে ফ্রেশ হয়ে আমরা নিচে একটু ঘুরতে এলাম। এই জায়গাটা হচ্ছে হোটেলের ব্রেকফাস্ট এরিয়া। যখন আমরা হোটেলে ঢুকেছিলাম তখন এখানে পার্কিং লটে এত গাড়ি ছিল না। এখন দেখুন এখানে প্রচুর গাড়ি পার্কড। আমাদের মতোই এখানে দিনের বেলা পার্কে ঘুরে অনেকেই রাত কাটাতে চলে এসেছে। আর আজকে তো 4th অফ জুলাই, চারিদিকে প্রচুর বাজি ফাটানো হচ্ছে। ওই যে দেখুন দূরে আকাশে বাজি ফাটছে। এখন রাত 11টা বাজে। নর্মালি এই সময় অনেক ঠান্ডা থাকে, কিন্তু আজকে ওয়েদারটা খুবই প্লেজেন্ট। এখানে বাইরে হাঁটতে বেশ ভালোই লাগছে, কিন্তু টুমরো উইল বি अगेन আ লং ডে। চলুন হোটেলে ঢুকে পড়ি, আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ব। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি আমাদের এই ট্রিপের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। আর বেল আইকন অবশ্যই টিপবেন, যাতে আমাদের চ্যানেলের নোটিফিকেশনসগুলো সবার প্রথমে আপনার কাছে পৌঁছায়। যদি আজকের ট্রিপ নিয়ে আপনাদের কোনো কোয়েরিজ থাকে প্লিজ কমেন্ট করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। ধন্যবাদ।